সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি কাজী রওশন আরা সাকি। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নতুন বেতন ও পেনশন স্কেলের প্রতিবাদে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি, কাল থেকে সব কার্যক্রম বন্ধ ঘোষণা। রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরির কাজ চলছে চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারে। 60% অগ্রগতি হয়েছে বলে জানালেন গবেষকরা। এবারে বিস্তারিত সংবাদ। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আগামীকাল থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে আজ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা নেওয়া হয়নি। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন চত্বরে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা বলেন, প্রত্যয় স্কিম বৈষম্যমূলক। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেই বৈষম্য তৈরি হবে। পহেলা জুলাইয়ের পর যারা শিক্ষকতায় কিংবা অন্য সরকারি বা আধা সরকারি চাকরিতে ঢুকবেন তাদের জন্য আলাদা নিয়ম আর বাকিদের জন্য আলাদা নিয়ম এ বৈষম্য তৈরি করবে। এ সময় তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতির ফেডারেশন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়েও একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। যারা পেনশনের আওতায় নাই তাদের জন্য সর্বজনীন পেনশন স্কিম এবং 4টার জন্য উল্লেখ করেছেন, কিন্তু আমরা তো আগে থেকেই পেনশনের আওতায় ছিলাম, আমরা কেন ওখানে অন্তর্ভুক্ত হব? পহেলা জুলাই থেকে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় একযোগে ক্লাস, পরীক্ষা, একাডেমিক সব কাজ বন্ধ থাকবে। এটা পূর্ব ঘোষিত পরিকল্পনা, কারণ ইতিপূর্বে ধারাবাহিক কর্মসূচির অংশ কিন্তু আজকে লাস্ট। আজকে আপনারা জানেন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। সাপ নিয়ে আতঙ্কের মাঝে আশার আলো দেখাচ্ছে চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার। চলছে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরির কাজ। রাসেলস ভাইপার সাপ থেকে বিষ সংগ্রহ করে অ্যান্টিভেনম তৈরির গবেষণায় 60% অগ্রগতিও মিলেছে বলে দাবি গবেষকদের। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। সম্প্রতি দেশে বিস্তার বেড়েছে বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপারের। তবে এমন সাপের লালন পালন চলছে বন্দরনগরী চট্টগ্রামে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার করা 50টি সাপ পরম মমতায় দেখভাল করা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থাপিত দেশের প্রথম ও একমাত্র ভেনম রিসার্চ সেন্টারে। সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় দেশজুড়ে যখন শঙ্কা, ঠিক সে সময়ে আসার কথা শোনালেন এই ভেনম রিসার্চ সেন্টারের গবেষকরা। রাসেলস ভাইপারের বিষের প্রতিষেধক তৈরির কাজ এগিয়েছে অনেকখানি। আমরা বর্তমানে শুধু রাসেলস ভাইপারের ভেনম নিয়ে এই গবেষণাটা করছি। এই গবেষণাটার প্রায় 60% কাজ আমরা শেষ করেছি। হয়তো এ বছরের শেষ নাগাদ আমরা আপনাদেরকে এই ফলাফলটা দিতে পারবো যে আমাদের এই গবেষণার অ্যান্টিবডির কার্যকারিতা কেমন সেটার সম্বন্ধে জানানোর জন্য। দেশে সব ধরনের সাপের কামড়ের চিকিৎসায় একমাত্র ভরসা ভারতের তৈরি একটি অ্যান্টিভেনম। গবেষকেরা বলছেন, বিদেশি অ্যান্টিভেনমের চেয়ে স্থানীয়ভাবে তৈরি অ্যান্টিভেনম বেশি কার্যকর হয়ে থাকে। দেশের গবেষণাগারে তৈরি অ্যান্টিভেনমের কার্যকারিতা বর্তমানে ছাগল ও মুরগির শরীরে পরীক্ষা করা হচ্ছে। মুরগির শরীর এবং গোট মানে ছাগলের শরীরে আমাদের রাসেলস ভাইপারের ভেনম দিয়ে তার বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডিটাকে আমরা সংগ্রহ করব, পিউরিফাই করব এবং এই অ্যান্টিবডিটাকে আমরা পরবর্তীতে নিউট্রালাইজেশন টেস্ট করে আমরা দেখব যে আমাদের ভেনমকে কতটুকু নিউট্রালাইজ করতে পারে। রাসেলস ভাইপার ছাড়াও এই রিসার্চ সেন্টারে রয়েছে 9 প্রজাতির 250টি সাপ, যাদের খাবার হিসেবে দেওয়া হয় মুরগির বাচ্চা, ইঁদুর ও ছোট সাপ।
গবেষকেরা জানিয়েছেন আগামীতে অন্যান্য সাপের বিষের প্রতিষেধকও তৈরি করা হবে। যখন দেখি যে সাপটা মোটামুটি সুস্থ আছে এবং সাপটা ভেনম সংগ্রহ করার জন্য উপযোগী, অন্যান্য গবেষণা করার জন্য উপযোগী, তখনই আমরা এই সার্পেন্টেরিয়ামে সাপগুলোকে নিয়ে আসি। কিছু সাপ আছে যারা শুধুমাত্র সাপ খেয়েই জীবনযাপন করে, সেই সাপদেরকে সাপ খাইয়ে বাঁচিয়ে রাখাটা আমাদের জন্য চ্যালেঞ্জ। ক্রেটের জন্য সপ্তাহে একবার, তারপর রাসেলস ভাইপার এবং অন্য যে পিট ভাইপার যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে 15 দিন একবার করে খাবার দেওয়া হয় এবং তাদের কাছ থেকে প্রতি মাসে একবার করে বিষ সংগ্রহ করা হয়। আমাদের দেশে এই নিজেদের যে সাপ আছে সেই সাপের এগেনস্টে এখনও কোনো অ্যান্টিভেনম আমরা তৈরি করতে পারিনি। ভবিষ্যতে হয়তোবা অন্যান্য নিউরোটক্সিক যে স্নেকগুলো আছে, কোবরা, ক্রেট কিংবা আমাদের সবুজ সাপ, গ্রিন পিট ভাইপার, এই সবগুলা ভেনম নিয়েই আমরা হয়তোবা তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে আমরা দেখানোর চেষ্টা করব। 2018 সাল থেকে যাত্রা শুরু করে এই ভেনম রিসার্চ সেন্টারটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই প্রকল্পে গবেষক হিসেবে কাজ করছে, আর পুরো প্রকল্পে সহায়তা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সেন্টারে অ্যান্টিভেনম তৈরি শুরু হলে আমদানি নির্ভরশীলতা কমবে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। আগামী 6 মাসের মধ্যে চট্টগ্রামের নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ দৃশ্যমান করার দাবি জানিয়েছে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের আহ্বায়ক আব্দুল মান্নান। এ সময় দীর্ঘ সময় পর হলেও মানুষের প্রাণের দাবি বাস্তবায়নে এগিয়ে আসায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান নেতারা। সেতুর কাজ দ্রুত শেষ করারও দাবি জানান তারা। বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন KNF এর আরও এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের শ্যারনপাড়া থেকে লালবাই সাইড লুসাই নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হক। এ পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে KNF এর 111 জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসে সাপে কাটা 30 রোগী চিকিৎসা নেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে মারা গেছেন 3 জন। সাপের কামড়ে রাজবাড়ীতে মৃত্যু হয়েছে 1 জনের। সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর পাংশা উপজেলার মধু বিশ্বাস গেল 21শে জুন শুক্রবার বাদামের জমিতে কাজ করার সময় রাসেলস ভাইপার সাপে কাটে তাকে। দ্রুত হাসপাতালে ছুটে যান তিনি। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে 5 দিনের চিকিৎসা শেষে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। বাদাম গাছ যখন টান দিতে যায়, টান দেওয়ার যায় ওনার হাতে সাপ সবল মারে। ঝাড়া দেওয়ার পরে ডাঙার দিকে পড়ে যায়, ওইখান থেকে আগে নলিগেন কাশি দিয়ে কোপ দেয়। কোপ দেওয়ার পরে সাপটা একটু নর্মাল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার পরে আমার কাছে মোবাইল রাখার একটা পলিথিন ছিল, সে পলিথিনের ভিতর করে ধরে নিয়ে আসে পাংশা হাসপাতালে নিয়ে আসে। পাংশা হাসপাতালের ডাক্তার দেখে, ডাক্তার দেখার পরে ওরা রাসেল ভাইপার সাপ করে করার পরে তারপরে ওনার ওইখান থেকে অ্যান্টিভেনাম দেওয়া হয়। ডাক্তার দেখে আমার পদ্মার চরে ঘাস কাটতে গিয়ে রাসেলস ভাইপার সাপের কামড়ের শিকার হন ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের সত্যরঞ্জন বৈরাগী। তিনিও হাসপাতালে চিকিৎসা নেন। কামড় দেওয়ার পরে মনে হলো যে কি জানি একটা সারা শীতে ধরলো আর কি। তারপরে তো আর কি একটু জ্বালাপোড়া করা ধরলো। আমি তো দিন তো দেরি করা যাবে না। হ্যাঁ, তো নৌকা নিয়ে একা গেছি, সেই নৌকা বাইয়া পদ্মা পার এই পারাইছি। তারপরে সেই যে মোটরসাইকেল সেই যে হাসপাতালে ভর্তিছি। মানে আমার শরীরে কোনোই নাই, কিন্তু এই জায়গায় আর কি বাড়ে কমে, খোলার একবার বাড়ে একবার কমে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় চলতি মাসে হাসপাতালে চিকিৎসা নিতে আসা 30 জন সাপে কাটা রোগীর মধ্যে 27 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন 3 জন। সাপে কাটা চিকিৎসার ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ আছে, এর সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনাম মজুদ আছে। তাতে করে সাপে কাটার সাথে সাথেই যদি রোগীরা আমাদের হাসপাতালে আসে, তাহলে আমরা আশা করি 100% আমরা মানসম্মত চিকিৎসা দিতে আমরা সক্ষম। এদিকে সম্প্রতি রাজবাড়ীতে সাপের কামড়ে সুবিতা রানী দাস নামে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি সাপে কাটার 1 ঘন্টার মধ্যেই তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অ্যান্টিভেনম না দেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের।
সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। সাপে কাটায় ওঝার ঝাড় ফুঁকে শেষ রক্ষা হয়নি গাজীপুরের বাসুরা গ্রামের সাইফুল ইসলামের। অথচ মৃত্যুর পরও তাকে জীবিত করার আশ্বাসে প্রতারণার ফাঁদে পড়ে মোটা অঙ্কের টাকা গচ্ছা দিতে হয়েছে স্বজনদের। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সন্ধ্যা নেমে এসেছে। স্থানীয় এক স্কুল মাঠে কলাগাছ আর কলসি বসে সহযোগীদের নিয়ে নানা আয়োজনে মেতেছে ওঝা। সাপে কাটায় জীবিত করা হবে মৃত সাইফুল ইসলামকে। এই দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে জড়ো হয়েছেন মানুষ। এই কড়িটা চালান দিয়ে আপনার ওই মর্দা সাপটা আনবো, আনার পরে আপনার বিষটা টাইনা বের করবো ওই সাপে। কিছুক্ষণ পর মাঠে আনা হলো সাইফুল ইসলামের মরদেহ। আর ততক্ষণে পারিশ্রমিক হিসেবে স্বজনদের কাছ থেকে 15,000 টাকা আদায় করেছে ওঝা। এরপর সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত পেরিয়ে গেলেও সাইফুল ইসলামকে জীবিত করা তো দূরের কথা, পুরো টাকা নিয়েই পগার পার ওই ওঝা। জানাজার ডেট দিয়েছিল 2টায়, জানাজার সময় দিয়েছিল 2টায়। ওই সময় 2টার আগ একটা ওঝা আসছে সাভার থেকে, আইসা বলতে আমাকে একটু দেখতে দেন। তখন তাকে দেখতে যে তখন সে বলছে যে এটা শিউর আছে, আমি এটা চিকিৎসা করব। ওনাকে এই যে দাফন কাফনের জন্য প্রস্তুত করা হয়েছিল, তখন আগে ওঝা এসে নাকি বলছে যে এটা ভালো হওয়ার মতো, মানে সে দেখছে, দেখার পরে বলছে, আশ্বাস দিছে যে ভালো, আল্লাহ চাইলে ভালো হতে পারে। শেষমেশ একটা ওঝা আছে আপনার মানিকগঞ্জ থেকে, তো উনি ইনশাল্লাহ 80% চ্যালেঞ্জ করছে, সে ইনশাল্লাহ জীবিত করতে পারবো। রাত 2:30টা পর্যন্ত অপেক্ষা করে দাফন করা হয় সাইফুল ইসলামের মরদেহ। শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের বাসুরা গ্রামে বাড়ির পাশে মাছ ধরতে গেলে গোকরা সাপে কামড় দেয় সাইফুল ইসলামকে। এরপর চিকিৎসার জন্য ওঝার কাছে নেওয়া হলে অবস্থার আরও অবনতি হয়। এ অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার পরিবর্তে ওঝার ঝাড়ফুঁক কিংবা অবৈজ্ঞানিক উপায় চিকিৎসা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের পরামর্শ হচ্ছে ওই জায়গাটি, অর্থাৎ ওই হাত বা পা ইমমোবিলাইজ করতে হবে। আলতোভাবে ওইটা বেঁধে দিবেন, বেঁধে দিয়ে কোনো প্রকার বেশি নড়াচড়া না করে, কোনো প্রকার ওঝা ঝাড়ফুঁক কবিরাজের কাছে না গিয়ে আপনারা দ্রুততম সময়ে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন। মাছরাঙা নিউজ ডেস্ক। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। বন্যার কারণে সিলেট বাদে দেশের 10টি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থী 13,68,373 জন। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। আবহাওয়া প্রতিকূল হলেও পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান বেশ নির্বিঘ্নেই পরীক্ষা দিয়েছেন তারা। পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র ছাড়া যে কোনো ধরনের ডিভাইস বহন করা নিষিদ্ধ ছিল। পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে বন্ধ করে দেয়া হয় কেন্দ্রের গেট। এরপরে যারা পৌঁছান তারা স্বাক্ষর করে প্রবেশ করেন। ময়মনসিংহের ভালুকায় পরীক্ষায় অসৎ উপায় সহযোগিতা করায় এক প্রভাষক সহ 10 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সবসময় আমরা জ্বর বৃষ্টি হয়েছে, কোথাও কোনো ক্ষতি হয়েছে কিনা, প্রশ্ন কোথাও ট্রেজারিতে পানি ঢুকলো কিনা, আর আমরা সবসময় সার্বক্ষণিক খবর রাখছি এবং আমাদের কোথাও কোনো সমস্যা নাই। প্রশ্ন ফাঁস বা কোনো অব্যবস্থাপনার সুযোগ আসলে নেই। আমাদের শিক্ষক মহোদয় যারা আছেন তারা অত্যন্ত প্রফেশনাল এবং তারা তাদের কাজের মর্যাদা জানেন, তারা সেভাবেই তাদের কার্যক্রমগুলো গ্রহণ করছে। পরীক্ষায় অসৎ উপায়ে সহযোগিতা করায় সাইরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজন শিক্ষক এবং 10 জন শিক্ষার্থীকে আজকে বহিষ্কার করার নির্দেশ প্রদান করা হয়। 10 জন শিক্ষার্থী মর্নিং সায়েন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দ্বারা, আর যে শিক্ষককে বহিষ্কার করার নির্দেশনা দেওয়া হয় তিনি সাইরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত 4 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে নারায়ণগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 11 এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গতরাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আলাউদ্দিন হীরাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর রতনপুর থেকে বাকিদের গ্রেফতার করা হয়। এদিকে যশোরে আন্তঃজেলা প্রতারক চক্রের 3 সদস্যকে আটক করা হয়েছে।
বাংলাদেশ ভারত ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণ ও সম্ভাবনা নিয়ে দুদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের এক মতবিনিময় সভা ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন গুয়াহাটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা এ অঞ্চলের বন্দর দিয়ে পাথর, কয়লা ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি রপ্তানি করার সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। নরসিংদীর চরাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল আলীপুর, বাহেরচর, নজরপুর, চেঙ্গাতলী এবং দিলারপুর গ্রামের হাজারো নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেয়। এ সময় মানববন্ধনে বিগত সময়ে হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্য এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বিগত কয়েক বছরে আধিপত্য বিস্তার নিয়ে অন্তত 6 জন নিহত হয়েছে। পটুয়াখালীর দুমকিতে অঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ি থেকে 17.5 টন সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতরাতে উপজেলা থানা পুলিশের সহায়তায় অঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। তিনি বলেন, সরকারি গুদাম ছাড়া কোনো ব্যক্তিগত বাসা বাড়িতে ভিজিএফের চাল রাখা বেআইনি। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। এদিকে অভিযুক্ত চেয়ারম্যান বলেন, জেলেদের যাতায়াতের সুবিধায় চালগুলো তার বাড়িতে রাখা হয়েছে। যেহেতু আমি নির্বাচন করি, নির্বাচনী কর্তৃপক্ষ থাকে, তো সেক্ষেত্রে হয়তো এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করে। বৃষ্টিপাতের কারণে সারা দেশে বাড়ছে নদ নদীর পানি। সিলেট, সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাসের কারণে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরা অনেকে আবারও আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কয়েক দফা বন্যায় চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। ডেস্ক রিপোর্ট। গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায়। সিলেটে 2 দফা এবং সুনামগঞ্জে 1 দফা বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও বাড়ছে নদ নদীর পানি। বন্যা হতে পারে এমন পূর্বাভাসের পর থেকে আতঙ্কে আছেন ওই 2 জেলার বাসিন্দারা। আগের বন্যার পানি নিম্নাঞ্চল থেকে এখনো পুরো নামেনি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে না ফিরতেই বন্যা সতর্কতার কারণে আবারও আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন অনেকে। দুর্ভোগ লেগেই আছে তাদের। সিলেটে একটা মোটামুটি আতঙ্ক বিরাজ করছে, কারণ যে কোনো মুহূর্তে আবার হয়তো বৃষ্টি এসে আবার পানি পাহাড়িয়া ডল দিয়ে আবার পানি বাড়তে পারে, আবার বন্যা সৃষ্টি হতে পারে। একটা বৃষ্টি দিলে কোমর পানি, আঁটু পানি হয়ে যায়। এই জন্য সিলেটের কিছু উষা এই 3 দিনের আবহাওয়া হইতে পারে, কিছু উষা জায়গাতে আমরা মালটাল রাখছি, যদি এবার বন্যায় বাচ্চা কাচ্চা লইয়া হয়ে যাইমু। এখন পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া গিয়েছে যে আগামী 48 থেকে 72 ঘন্টা সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তারই সাথে যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, ডেফিনেটলি বন্যার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে কুড়িগ্রামে বাড়ছে নদ নদীর পানি। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও ভারী বর্ষণ হচ্ছে। বিভিন্ন নদ নদীর পানি 54টি পয়েন্টে বাড়ছে, বিপদসীমার উপরে রয়েছে 1টি পয়েন্টে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। 5 দিনের ব্যবধানে হিলিতে প্রতি কেস বা 30 পিস ডিমে দাম কমেছে 40 টাকা। 5 দিন আগে কেস প্রতি দাম ছিল 390 টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে 350 টাকায়। ডিম ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত গরমে খামারে মুরগি মারা যাওয়ায় ও অসুস্থ হওয়ায় ডিমের উৎপাদন কমার অজুহাতে ঈদের পর থেকেই ডিমের বাজার ঊর্ধ্বমুখী ছিল। গত কয়েকদিন বৃষ্টিপাতের ফলে বর্তমানে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় ডিমের উৎপাদন বেড়েছে। চাহিদা মাফিক ডিম সরবরাহ করছে হ্যাচারিগুলো। এতে করে মোকামে ডিমের সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জে সালিশের মধ্যে এক প্রবাসীকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া জয়নাল হাজারি টোলা গ্রামবাসী। এ সময় বক্তারা বলেন, 20 জুন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সালিশের মধ্যে প্রবাসী আব্দুল খালেক টিঙ্কুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও
এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি। বিক্ষুব্ধরা জানান হত্যাকারীরা নিহতের পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। দিনাজপুরের হিলিতে এমবিবিএস পাশ না করেও নামের আগে ডাক্তার উপাধি যুক্ত করে মানুষকে চিকিৎসা দেওয়ার অভিযোগে একজনকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে হিলির ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। এ সময় সেখানে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগ পাওয়া যায়। ঘটনার সত্যতা মিললে তাকে 50,000 টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মেইন গেট, বিজয় তোরণ ও গেট হাউস উদ্বোধন করা হয়েছে। দুপুরে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন ফিতা কেটে ও নাম ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস। সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ ও শোভাযাত্রা করা হয়েছে। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী বাঙালি সম্মিলিত পরিষদ সহ কয়েকটি সংগঠনের আয়োজনে সমাবেশের আয়োজন করা হয়। দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর আদি পুরুষের জমি ফিরিয়ে দিতে হবে। ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ মহাবিদ্যালয় দল। গতকাল বিকেলে নগরীর রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে খেলায় জেলার গফরগাঁও আলতাফ হোসেন গোলন্দাজ ডিগ্রি কলেজ দলকে 6-0 গোলে হারায় ময়মনসিংহ মহাবিদ্যালয় দল। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গেল 25শে জুন শুরু হয় খেলা। এতে অংশ নেয় জেলার 16টি কলেজ দল। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন বেতন ও পেনশন স্কেলের প্রতিবাদে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি, কাল থেকে সব কার্যক্রম বন্ধ ঘোষণা। রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরির কাজ চলছে চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারে। 60% অগ্রগতি হয়েছে বলে জানালেন গবেষকরা। সিলেট বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। 10 শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 13,68,373 জন। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।